আপনারা কি কখনো এমন কোনো মূর্তি দেখেছেন যেটা তৈরি হওয়ার আগেই জীবন্ত হয়ে উঠতে শুরু করে? আজ আমি দাঁড়িয়ে আছি কুমোরটুলির এক পুরনো পরিত্যক্ত কর্মশালার সামনে। দরজাটা বাইরে থেকে তালাবন্ধ, ভিতরে কোনো মানুষ নেই। তবুও ভেতর থেকে একটা শব্দ ভেসে আসছে, যেন কেউ মাটির ভিতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। স্থানীয়দের দাবি, এই কর্মশালার ভেতরে রাখা একটি অদ্ভুত মাটির মূর্তির বুক থেকে প্রায় প্রতি বছরই বর্ষাকালে হৃদস্পন্দনের মতো শব্দ শোনা যায়। কেউ জানে না মূর্তিটা কিসের, কোনো দেবতা নয়, অথবা কোনো পরিচিত পিশাচও নয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো, গত 100 বছরে যে 6 জন মানুষ এই শব্দ শুনেছিলেন, তাদের কেউই 1 বছরের বেশি বাঁচেনি। কিন্তু গত রাত্রে আমি সেই মূর্তির বুকের কাছে কান নিয়ে গিয়ে একটা শব্দ শুনেছি। আর তখনই বুঝে গিয়েছিলাম, গল্পটা শুধু একটা মূর্তিকে নিয়ে নয়, গল্পটা এমন কিছুকে নিয়ে যেটা এখনো পুরোপুরি জেগে ওঠেনি। বর্ষার এক ভেজা সন্ধ্যায় আমি প্রথম ওই গল্পটার কথা শুনি। কুমোরটুলির এক পুরনো চায়ের দোকান। বৃষ্টি পড়ছিল টিনের ছাউনি জুড়ে। আমি যখন সেখানে বসে নিষিদ্ধ মূর্তির কথার উল্লেখ করলাম, দোকানের বৃদ্ধ মালিক হঠাৎ চুপ করে গেলেন। কয়েক সেকেন্ড পরে তিনি ফিসফিস করে বললেন, ওটার খোঁজ করছেন? আমি মাথা নাড়লাম। লোকটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, মূর্তিটার চোখের দিকে বেশিক্ষণ তাকাবেন না। আমি হেসে ফেললাম। লোকটা উত্তর দিল না, শুধু দোকানের বাইরের অন্ধকার গলিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, প্রথমে সবাই ভাবে ওটা একটা মূর্তি, তারপর মনে হয় ওটা আপনাকেই দেখছে। আমার শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ঠিক তখনই দূরের সরু গলি থেকে একটা শব্দ ভেসে এলো। একই ছন্দে, একই বিরতিতে, যেন একটা হৃদস্পন্দন। আমি শব্দটাকে অনুসরণ করে সেই দিকে তাকিয়ে রইলাম। বৃদ্ধ লোকটা কাপটা নামিয়ে রাখল। তার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে উঠেছে। শুনলেন? আজ আবার শুরু হয়েছে। কি শুরু হয়েছে? লোকটা এবার আমার চোখের দিকে তাকালো। ওর গলায় স্পষ্ট আতঙ্ক। ও জেগে উঠেছে। পরদিন অরিন্দম মিত্র আমাকে কর্মশালার ভেতরে নিয়ে গেল। ঘরে ঢুকি বুঝলাম, এখানে কিছু একটা অস্বাভাবিক জিনিস রয়েছে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে ছিল মূর্তিটা, প্রায় 7 ফুট উঁচু, কাঁচা মাটির তৈরি। মুখটা মানুষের নয়, চোখ দুটো অসমান, ঠোঁটের জায়গায় একটা অদ্ভুত বাঁক।
যেন ওটা হাসছে না, আবার স্থিরও নয়। আমি জিজ্ঞেস করলাম, এটা কিসের মূর্তি? অরিন্দম মাথা নাড়ল। কেউ জানে না। যিনি বানিয়েছিলেন? তিনিও না। আমি আবার মূর্তিটার দিকে তাকালাম। ঠিক তখন মূর্তিটার বুকের কাছে একটা কালচে দাগ চোখে পড়ল, যেন ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। আর তখনই খুব ক্ষীণ একটা শব্দ শুনতে পেলাম। আমি জমে গেলাম। শব্দটা আসছে মূর্তিটার ভেতর থেকে। অরিন্দম ফিসফিস করে বলল, প্রতি বছর এই সময়েই শুরু হয়। আমি ধীরে ধীরে আরও কাছে গেলাম। এক মুহূর্তের জন্য চোখ সরিয়েছিলাম, তারপর আবার তাকালাম। আর তখন আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল, কারণ আমি শপথ করে বলতে পারি 1 সেকেন্ড আগেও মূর্তিটার মুখ আমার দিকে ছিল না। সেদিন রাতে আমি মূর্তিটার কয়েকটা ছবি তুলেছিলাম। হোটেলে ফিরে ছবিগুলো দেখতে গিয়ে একটা বিষয় চোখে পড়ল। মূর্তিটার বুকের কালো দাগটা প্রতিটা ছবিতে আলাদা জায়গায়, কখনো একটু উপরে, কখনো একটু নিচে, যেন ওটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। পরদিন আমরা ওই অংশ থেকে সামান্য একটু নমুনা সংগ্রহ করলাম। একজন পরিচিত কেমিস্ট পরীক্ষা করতে রাজি হলেন। রিপোর্ট আসতে সন্ধ্যা হয়ে গেল। লোকটা রিপোর্টের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, বাই দ্য ওয়ে, এটাকে দেখে রক্ত মনে হচ্ছে না। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু পরের কথাটা শুনে আবার থেমে গেলাম। সমস্যা হলো এটা কি আমি বলতে পারছি না। আমার জীবনে এইরকম তো আগে কোনোদিন কিছু দেখিনি। সেই রাতেই অরিন্দমের ফোন এলো। ওর গলা কাঁপছিল। এখনই আসুন। আমি কর্মশালায় পৌঁছেই দেখি মূর্তিটার বুকের কালো দাগ থেকে সরু সরু রেখা বেরিয়েছে। প্রথমে ফাটল মনে হচ্ছিল, কিন্তু কাছে যেতেই বুঝলাম ওগুলো ফাটল নয়, শিরার মতো। আর কয়েক ঘন্টা আগেও ওগুলো সেখানে ছিল না। মূর্তিটার ইতিহাস জানতে আমি অরিন্দমের সঙ্গে কর্মশালায় পুরনো নথিপত্র খুঁজতে শুরু করলাম। ঘণ্টাখানেক পরে একটা কাঠের বাক্সের ভেতর আমরা একটা ডায়েরি পেলাম। ডায়েরির মালিক নির্মল মিত্র, প্রায় 100 বছর আগের একজন ভাস্কর। প্রথম দিকের পাতাগুলো ছিল একেবারে স্বাভাবিক, কাজের হিসাব, মাটির পরিমাণ, নতুন ভাস্কর্যের নকশা। তারপর হঠাৎ লেখাগুলো বদলে যায়। একটা পাতায় লেখা, আমি ওকে তৈরি করিনি, আমি ওকে খুঁজে পেয়েছি। পরের পাতায়, মাটির নিচে মুখটা আগে থেকেই ছিল। প্রথমে আমি ভেবেছিলাম এটা আমার কল্পনা মনে হয়। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। আরও পড়তে শুরু করলাম। তারপর ও আমার স্বপ্নে আসতে শুরু করে। শেষ লেখা পাতায় মাত্র একটি লাইন ছিল, মুখটা সম্পূর্ণ হলে ও একদিন ঠিকই জেগে উঠবে। তারপর ডায়েরির বাকি কয়েকটা পাতা ছেঁড়া,
যেন কেউ ইচ্ছে করেই সেটা সরিয়ে ফেলেছে। আমি আর অরিন্দম একে অপরের দিকে তাকালাম। ঠিক তখনই উপরে কর্মশালার দোতলা থেকে একটা ভারী শব্দ ভেসে এলো। সমস্যা হলো দোতলাটা বহু বছর ধরে বন্ধ, আর ওই মুহূর্তে আমরা দুজন ছাড়া কর্মশালায় আর কেউ ছিল না। এরপর যা জানতে পেরেছিলাম সেটা ওই রহস্যকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। তবে তার আগে যদি আপনারা বাংলা ভাষায় এই ধরনের রহস্যময় ও ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন, তাহলে বাংলা হরর স্টোরি বাই শুভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ এখনো পর্যন্ত আমরা শুধু জানি মূর্তিটা কোনো সাধারণ প্রতিমা নয়, কিন্তু ওটা আসলে কি সেটা জানার পর আমরা আরও আতঙ্কিত হয়ে পড়েছিলাম। পরের কয়েকদিন আমি কুমোরটুলির একজন পুরনো কারিগরের সঙ্গে কথা বললাম। প্রথমে কেউ কিছু বলতে চাইল না, কিন্তু একজন বৃদ্ধ অবশেষে মুখ খুললেন। আমি ডায়েরির কথাটা মনে করলাম। মুখটা সম্পূর্ণ হলে ও জেগে উঠবে। বৃদ্ধ লোকটা নিচু গলায় বলল, মূর্তিটার কাজ শেষ হয় না কখনো। যেই বানাক তার মনে হয় এখনো কিছু বাকি আছে। লোকটা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, রাতে ওখানে ফিসফিসানি শোনা যায়। লোকটার চোখে আতঙ্ক ফুটে উঠল। আমার শরীর দিয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। সেই রাতেই আমি আবার কর্মশালায় যাই। রাত তখন প্রায় 2টো। চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ খুব ক্ষীণ একটা শব্দ কানে এলো। প্রথমে মনে হলো বাতাসের শব্দ, তারপর বুঝলাম কেউ যেন ফিসফিস করে বলছে, অসম্পূর্ণ। আমি টর্চটা তুলে মূর্তির মুখে আলো ফেললাম, আর তখনই দেখলাম মূর্তিটার ঠোঁটের কাছে একটা দাগ তৈরি হয়েছে, যেন কেউ ভেজা মাটির উপর আঙুল বুলিয়ে মুখটা একটু একটু করে বদলে দিচ্ছে। পরের রাতে আমরা কর্মশালার ভেতরে একটি অডিও রেকর্ডার বসালাম, সঙ্গে একটি থার্মাল ক্যামেরা। অরিন্দম আর আমি সারা রাত অপেক্ষা করতে থাকলাম। প্রথম কয়েক ঘন্টা কিছুই ঘটল না। রাত প্রায় 2:30। হঠাৎ রেকর্ডারের ওয়েভফর্ম নড়ে উঠল। একই ছন্দে, একই বিরতিতে আমি আর অরিন্দম একে অপরের দিকে তাকালাম। শব্দটা আসছে মূর্তিটার বুকের ভেতর থেকে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই আরও অদ্ভুত কিছু ঘটল। রেকর্ডারে আর একটা শব্দ ধরা পড়ল, খুব নিচু স্বরে। মানুষের কানের পক্ষে শোনা প্রায় অসম্ভব। আমরা শব্দটা অ্যাম্প্লিফাই করলাম। তারপর ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো, কারণ শব্দটা ছিল একটা কণ্ঠস্বর। ফিসফিস করে সে বলছিল, 7, কিছুক্ষণ বিরতি, তারপর আবার 8, 9। আমাদের ভ্রু কুঁচকে গেল। অরিন্দম কোনো উত্তর দিল না। ঠিক তখন থার্মাল ক্যামেরার স্ক্রিনে
একটা তাপ চিহ্ন দেখা গেল। মূর্তিটার পেছনে মনে হচ্ছিল সেখানে আরেকজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা দুজন ছাড়া ঘরে আর কেউ ছিল না। আমি টর্চ নিয়ে পেছনে গেলাম, কেউ নেই, শুধু ঠান্ডা ভেজা দেওয়াল। ফিরে এসে আবার স্ক্রিনের দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা জমে গেল। তাপচিহ্নটা এখনো সেখানে আছে, আর এবার সেটা মূর্তির পিছনে নয়, ধীরে ধীরে মূর্তিটার ভিতরে ঢুকে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে রেকর্ডারের শেষ শব্দটা ধরা পড়ল। 10 তারপর সব শব্দ থেমে গেল। পরদিন সকালে আমরা ডায়েরির ছেঁড়া পাতাগুলোর মধ্যে একটি খুঁজে পেলাম। সেখানে মাত্র একটি লাইন লেখা ছিল, 10ম হৃদস্পন্দনের পর ও আর স্বপ্নে আসে না, বাস্তবে আসে। ডায়েরির লাইনটা পড়ার পর থেকে আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, বাস্তবে আসে মানে কি? সেই রাতেই আমরা আবার কর্মশালায় ফিরে যাই। বাইরে প্রবল বৃষ্টি, ভেতরে শুধু মূর্তিটা আর আমরা দুজন। আর তার বুকের কালো শিরাগুলো আগের চেয়েও অনেক বেশি স্পষ্ট। রাত 3টের ঠিক কিছু আগে রেকর্ডার আবার চালু হয়ে ওঠে। এবার শব্দটা এত জোরে ছিল যে কোনো যন্ত্রের প্রয়োজনই হচ্ছিল না। হঠাৎ মূর্তিটার বুকের কালো দাগটা নড়ে উঠল, যেন ভেজা মাটির নিচে কিছু স্পন্দিত হচ্ছে। অরিন্দম পিছিয়ে গেল, আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর মূর্তিটার বুক বরাবর একটা সরু ফাটল দেখা দিল, কিন্তু ভেতর থেকে রক্ত বেরোলো না, বেরোলো ভেজা কালো মাটি। আর সেই মাটির ভেতর একটা মানুষের আঙুল। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। ঠিক তখনই দোতলা থেকে একসঙ্গে কয়েকটা ভারী শব্দ ভেসে এলো, যেন কেউ হাঁটছে, কিন্তু দোতলায় কারো থাকার কথা নয়। হঠাৎ অরিন্দম চিৎকার করে উঠল। আমি ঘুরে তাকালাম, তার চোখ স্থির হয়ে গেছে মূর্তিটার মুখের দিকে। ওটা বদলে যাচ্ছে। আমি আবার মূর্তিটার দিকে তাকালাম, আর তখন বুঝলাম মুখটা আর আগের মতো নেই। অসমান চোখ দুটো সব কিছু ধীরে ধীরে মানুষের চেহারা নিচ্ছে। কার চেহারা? কয়েক সেকেন্ড পর উত্তরটা পেয়ে গেলাম। মূর্তিটার মুখ অরিন্দমের মুখের মতো হয়ে যাচ্ছে। অরিন্দম ভয়ে পিছিয়ে যেতে যেতে মাটিতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে শেষ হৃদস্পন্দনটা শোনা গেল। তারপর সব থেমে গেল। সম্পূর্ণ নীরবতা, বৃষ্টি, অন্ধকার, আর কিছু নয়। পরদিন সকালে কর্মশালাটা খালি পাওয়া যায়। মূর্তিটা ভেঙে পড়ে আছে, কিন্তু অরিন্দমকে
আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করেছিল, কোনো উত্তর মেলেনি। সব কিছু সেখানেই শেষ হয়ে যেত যদি না 1 সপ্তাহ পরে আমি একটা খাম পেতাম। খামের ভিতরে ছিল একটা ছবি, নতুন মাটির চালানের ছবি। ছবিটার পেছনে মাত্র 3টে শব্দ লেখা ছিল, আমি সম্পূর্ণ হয়েছি। নিচে কোনো নাম ছিল না। আমি ছবিটা জুম করলাম, আর তখন আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল, কারণ ভেজা মাটির স্তূপের মাঝখানে একটা মুখ দেখা যাচ্ছিল, অসম্পূর্ণ, বিকৃত, মাটি দিয়ে তৈরি, কিন্তু সেটা অরিন্দমের মুখ। আর ঠিক তখনই ফোনের স্পিকার থেকে একটা ক্ষীণ শব্দ ভেসে এলো, যেন কোথাও আর একটা মূর্তি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। অন্ধকার শেষ হয় না, শুধু গল্প বদলে যায়। যদি আজকের গল্প আপনাদের মনে ছাপ রেখে যায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরের গল্প হয়তো আরও কাছাকাছি আপনার বাস্তবতার।